আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মাদ্রাসা এভরিথিং এর পক্ষ থেকে। দেখতেই পাচ্ছ আমাদের বোর্ডে লেখা আছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2021-22 সেশন। অর্থাৎ আজকে আমি কথা বলবো মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2021-22 সম্পর্কিত যা যা কিছু জানার আছে। আমাদের মাথায় এই মুহূর্তে অনেক কিছু ঘুরছে। আমরা যতদূর জানি যে আমাদের পরীক্ষাটা মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিলের শুরুর সপ্তাহে, এবং শর্ট সিলেবাস নাকি লং সিলেবাস এটা নিয়েও একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। বলা হয়েছে লং সিলেবাসে পরীক্ষা হবে, আগে বলা হয়েছিল শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। এক মাস আছে, কিভাবে পড়াশোনা করব, পড়াশোনা করছি কিন্তু হচ্ছে না, হতাশ হয়ে যাচ্ছি, মোটিভেশনটা কি হবে। অনেকে প্রশ্ন থাকে যে পরীক্ষা কত মার্কসের হবে, কত সময়ের হবে, কি কি বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, কিভাবে পড়াশোনাটা গুছিয়ে আনবো। তো এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই পুরো ভিডিওটিতে, সাথে থাকবে। তো শুরুতেই আমাদের মাথায় থাকে যেটা জানা দরকার সেটা হচ্ছে পরীক্ষার সময়, বিষয় এবং মানবন্টন। আমরা একটা পরীক্ষা দিতে যাচ্ছি, তো পরীক্ষাটা কত সময় হবে, কি কি বিষয় থেকে প্রশ্ন আসবে এবং কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন হবে এটা জানা সবার আগে জরুরি। তো সময়, মেডিকেল ভর্তি পরীক্ষাটা হয় 1 ঘন্টায়। সময় হচ্ছে 1 hour। বিষয়, কোন কোন বিষয় থেকে মেডিকেল ভর্তি পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। বিষয় হচ্ছে 5টি বিষয় থেকে প্রশ্ন এসে থাকে। সেগুলো কি কি? বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ, জিকে, অর্থাৎ জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। তো এবার চলে আসি মান বন্টন। মান বন্টনটা কিভাবে হয়? বায়োলজিতে 2টা পার্ট থাকে, একটা হচ্ছে জুলজি, একটা হচ্ছে বোটানি। জুলজি বা প্রাণীবিজ্ঞান যেটা, সেটা থেকে প্রতি বছর মোটামুটি 15টা প্রশ্ন থাকে, অ্যাপ্রক্সিমেটলি 15 বা তার বেশিও হতে পারে। বোটানি থেকেও 15টা কোশ্চেন থাকে, তবে এর থেকে কমও থাকে। যদি বোটানি থেকে কম প্রশ্ন আসে তাহলে জুলজি থেকে বেশি প্রশ্ন আসবে, এবং দুইটা মিলে আসলে 30 থেকে 32টা প্রশ্ন আসতে পারে। সাধারণত 30টা আসার কথা, তবে মাঝে মাঝে দেখা যায় যে একটা দুইটা প্রশ্ন বেশি আসছে। কেমিস্ট্রি থেকে 25টা প্রশ্ন আসে, ফিজিক্স থেকে আসে 20টা, ইংলিশ থেকে আসে 15টা, এবং সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ যেটাকে আমরা লিখছি জিকে, সেটা থেকে আসে হচ্ছে 10টি প্রশ্ন। তো সব মিলিয়ে আমাদের পরীক্ষাটা হবে টোটাল 100 মার্কস, 100 মার্কসের পরীক্ষা। এবার আমরা জেনে ফেললাম যে আমাদের 1 ঘন্টার একটা পরীক্ষা হবে, সেটাতে 5টা বিষয় থেকে প্রশ্ন আসবে, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ, জিকে, এবং কোনটা থেকে কতটি করে প্রশ্ন আসবে। সাধারণত 60 মিনিটে আমাদের 100টা এমসিকিউ, 100 মার্কসের এমসিকিউ পরীক্ষা হবে। 60 মিনিটে আমাদের 100টা এমসিকিউ দাগাতে হবে। এই হচ্ছে সময়, বিষয় এবং মান বন্টন। তো এবার আমরা চলে আসি যে এই যে 5টা বিষয়ের কোন কোন সাবজেক্টের, কোন কোন 5টা সাবজেক্ট থেকে কোন কোন স্যারদের বই পড়া হবে। কারণ বাজারে আসলে এনসিটিবি কর্তৃক অনুমোদিত অনেকগুলো স্যারের বই পাওয়া যায়, অনেকগুলো ম্যাডামের বই পাওয়া যায়। আমরা কোনটা পড়বো, বা মেডিকেল অ্যাডমিশনে কোন স্যারদের বই থেকে প্রশ্ন আসে বেশি, কি কি বই পড়তে হবে, কোন কোন স্যারের বই পড়তে হবে। তো বায়োলজি 2টা পার্ট,
ফার্স্ট পার্ট হচ্ছে জুলজি বা প্রাণীবিজ্ঞান, সেকেন্ড পার্ট হচ্ছে বোটানি বা উদ্ভিদ বিজ্ঞান। জুলজিতে আমরা সাধারণত কলেজে পড়ানো হয় এবং মেডিকেল অ্যাডমিশনে সবথেকে বেশি প্রশ্ন এসে থাকে আজমল স্যারের বই থেকে, এবং কিছু কিছু প্রশ্ন এসে থাকে আলিম স্যারের বই থেকে। এছাড়াও বাজারে অনেকগুলা বই আছে, মেঘনাদ সাহা স্যারের বই আছে, মাজেদা ম্যাডামের বই আছে, ওখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না, তবে কিছু কিছু বছরে দেখা গেছে যে প্রশ্ন এসেছে এক দুইটা। তো আমরা অতগুলা বই তো একটা মানুষের পক্ষে পড়া সম্ভব না, সুতরাং আমাদের প্রায়োরিটি হবে আজমল স্যারের বই। আমরা প্রথমে আজমল স্যারের বইটা শেষ করব, তারপর যদি সময় থাকে তাহলে আলিম স্যারের বইটা দেখবো এবং কিছু কিছু বিষয় পড়বো। তাহলে যদি আজমল স্যারের বইটা পড়তে বল, তাহলে এটা হচ্ছে 95% প্রশ্ন এখান থেকে আসবে, বাকি আলিম স্যার প্লাস আদার্স যে রাইটার আছে তাদের এখান থেকে আসবে 5% কোশ্চেন। তো আমরা আগে 95% প্রিপারেশন করব, তারপর 5% প্রিপারেশনের দিকে আগাবো। এবার চলে আসি বোটানি বা উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে। বোটানি বা উদ্ভিদ বিজ্ঞানে আমাদের কলেজে যেটা পড়ানো হয় এবং মেডিকেল অ্যাডমিশনে সবথেকে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে হাসান স্যারের বই, আবুল হাসান স্যারের বই। এই বইয়ে এত তথ্য যে মনে রাখতে গিয়ে বেশ হিমশিম খেতে হয়, সুতরাং আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে হাসান স্যারের বইটা ভালোভাবে পড়া। এরপর যদি আমরা পারি তাহলে আমরা আজমল স্যারের আবার একটা উদ্ভিদ বিজ্ঞান বই আছে সেটা পড়তে পারি, প্লাস বাজারে মেঘনাদ সাহা স্যারের একটা বই আছে, এটা পড়তে পারি, তবে সাধারণত দরকার হয় না, সুতরাং আমি এটা মুছে দিব। তো বোটানির ক্ষেত্রে হাসান স্যার প্লাস যদি সম্ভব হয় তবে আজমল স্যারের বই। আমরা এবার কেমিস্ট্রির দিকে নজর দিব। কেমিস্ট্রি বা রসায়ন, কেমিস্ট্রি বা রসায়নের ক্ষেত্রে আমরা পড়ব হাজারী ও নাগ স্যারের বই। বাজারে হাজারী ও নাগ স্যারের একটা মোটা বই আছে। আর যদি সময় থাকে আমরা পড়ব কবির স্যারের বই। তো বেসিক্যালি হাজারী ও নাগ স্যারের বই পড়লেই আমাদের 95% এর উপরের পড়াটা কভার হয়ে যাবে, প্লাস কবির স্যারের বই থেকে কিছু এক্সট্রা ইনফরমেশন লাগবে। সুতরাং আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে এবং ফার্স্ট এন্ড ফরমোস্ট প্রায়োরিটি হবে হাজারী ও নাগ স্যারের বই। এবার চলে আসি ফিজিক্স থেকে কি পড়ব। ফিজিক্স থেকে পড়ব ইসাক স্যারের বই। ইসাক স্যারের বই বললে আবার অনেকে চিনতে পারবে না, এটা হচ্ছে আমির হোসেন স্যার, ইসাক স্যার, নজরুল স্যার তিনজন মিলে লিখেছেন। প্লাস যদি সময় থাকে তপন স্যারের বই, তপন স্যারের বইয়ের কিছু এক্সট্রা ইনফরমেশন। আমি বারবার সময় থাকে বলতে যেটা বোঝাচ্ছি যে এটা একেবারে পড়া যাবে না তা না, তবে আমাদের প্রায়োরিটি হবে ইসাক স্যারের বই, মানে ইসাক স্যারের বইটা প্রথমে পড়তে হবে, দেন আমরা তপন স্যারের বইয়ের দিকে আগাবো। সুতরাং আমাদের ফার্স্ট প্রায়োরিটি ইসাক স্যার। এবার আমরা ইংলিশ ও জিকের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট স্যারের বই নাই, বাজারে অনেকগুলা বই আছে, বাজারে যে কোনো বই আমরা পড়তে পারি ইংলিশ এবং জিকের ক্ষেত্রে। চ্যাপ্টার বা অধ্যায় সংখ্যা, অর্থাৎ যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসবে 5টা সাবজেক্ট, তাতে কতগুলো করে চ্যাপ্টার আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। জীববিজ্ঞান 2টা অংশে বিভক্ত, প্রাণীবিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান। প্রাণীবিজ্ঞানে আছে 12টা চ্যাপ্টার, উদ্ভিদ বিজ্ঞানে আছে 12টা চ্যাপ্টার, টোটাল 24টা চ্যাপ্টার। রসায়ন প্রথম পত্রে আছে 5টা চ্যাপ্টার, দ্বিতীয় পত্রে আছে 5টা চ্যাপ্টার, মোট মিলে 10টা। পদার্থবিজ্ঞান প্রথম পত্রে আছে 10টা চ্যাপ্টার, দ্বিতীয় পত্রে আছে 10টা চ্যাপ্টার, মোট মিলে 20টা। ইংরেজির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সিলেবাস নাই, কিন্তু আমরা বিগত বছরের প্রশ্নগুলা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখি যে গ্রামার অংশ থেকে প্রতিবারই প্রশ্ন থাকে, প্লাস স্পেলিং আছে, ভোকাবুলারি আছে, ট্রান্সলেশন আছে, ভয়েস
চেঞ্জ আছে, মানে গ্রামারের ভেতর যে যে অংশগুলো আছে এইগুলা থেকে প্রশ্ন আসে, কিন্তু কখনোই লিটারেচার থেকে কোনো প্রশ্ন আসে না। সুতরাং নো লিটারেচার, অর্থাৎ লিটারেচার থেকে কোনো প্রশ্ন আসবে না, গ্রামার অংশ থেকে প্রশ্ন আসবে। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বাংলাদেশ বিগত বছরের প্রশ্নে আমরা আন্তর্জাতিক অংশ থেকে প্রশ্ন আসতে দেখি, কিন্তু বর্তমান নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক অংশ থেকে কোনো প্রশ্ন থাকবে না। সুতরাং নো আন্তর্জাতিক। এবং মুক্তিযুদ্ধ বাংলাদেশ দুইটা অংশ লিখেছে, অর্থাৎ মুক্তিযুদ্ধ অংশে বিশেষ গুরুত্ব দিতে হবে এবং বাংলাদেশের কিছু কিছু বিষয় আছে আমরা সেগুলাই পড়বো, কিন্তু আমরা কোনো আন্তর্জাতিক কোনো সাধারণ জ্ঞানের কোনো কিছু পড়বো না। তো এটা হচ্ছে আমাদের অধ্যায় সংখ্যা। যদি আমরা যদি যোগ করি একটু পাশে, তাহলে দেখব যে 24 যোগ 10 যোগ 20, মোটামুটি আমরা জানি 24 যোগ 10 34, অর্থাৎ 34 আর 20 হচ্ছে 54। 54টা অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসবে জীববিজ্ঞান, রসায়ন এবং পদার্থবিজ্ঞান এই তিনটা সাবজেক্ট মিলিয়ে। এবং ইংরেজি ও সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যেহেতু কোনো নির্দিষ্ট চ্যাপ্টার নাই, সুতরাং ওটা আমি ধরছি না। তাহলে আমাদের অবশ্যই 54টা চ্যাপ্টারের সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে। 54টা চ্যাপ্টার, এই 54টা চ্যাপ্টারের যে সবথেকে গুরুত্বপূর্ণ অংশগুলো আছে এবং আমরা জানি আমরা কি কি পড়তে হবে, এবং আমাদের সময় আছে 1 মাস, লাস্ট 1 মাস এই 54টা চ্যাপ্টার সম্পর্কে যত গুরুত্বপূর্ণ যত ইনফরমেশন আছে আমাদের জানতে হবে। এবং একই সাথে ইংলিশ ও সাধারণ জ্ঞান, ইংলিশ এন্ড জিকে এই অংশের প্রিপারেশন এর সাথে সাথেই চলতে থাকবে। এবার আমরা চলে যাব শর্ট সিলেবাস লং সিলেবাস নিয়ে আমাদের ভেতরে যে কনফিউশনটা তৈরি হয়েছে সেটা ক্লিয়ার করতে। শর্ট সিলেবাস অর লং সিলেবাস, আমাদের মধ্যে অনেক কনফিউশন আছে, যদিও আমি মনে করি কোনো কনফিউশন থাকার কথা না। আমরা আগে জানতাম শর্ট সিলেবাস থেকে প্রশ্ন হবে, আমরা এইভাবেই প্রিপারেশন শুরু করেছিলাম, কিন্তু আমরা এখন জানি যে লং সিলেবাসে পরীক্ষা হবে। সুতরাং শর্ট সিলেবাস মাথা থেকে বের করে দাও। আমরা এখন আমাদের সমস্ত প্রিপারেশন হবে লং সিলেবাসে, অর্থাৎ 54টি চ্যাপ্টার। তো ভাইয়া কিভাবে 1 মাসে বা এই যে 40 দিন আছে, এই 40 দিনে আমরা কিভাবে লং সিলেবাসের যে এত এত পড়া এটা কিভাবে কভার করব, কিভাবে কমপ্লিট করব? তো 1 মাসে কিভাবে সম্ভব? এক মাসে কিভাবে সম্ভব? প্রথমেই একটা কথা মনে রাখতে হবে যে সবাই জানতো শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, কেউই জানতো না লং সিলেবাসে পরীক্ষা হবে। সুতরাং সবাই কিন্তু আমরা একই বিন্দুতে আছি এবং সবার দৌড়টাই শুরু হচ্ছে এক বিন্দু থেকে। কারোর কম পড়া থাকতে পারে, কারোর একটু বেশি পড়া থাকতে পারে, কারোর একটু বেশি মনে থাকতে পারে, কেউ ভুলে যেতে পারে, কিন্তু আমরা কিন্তু আছি একটা বিন্দুতেই। সুতরাং প্রথমেই আমাদের সাইকোলজিক্যাল ল্যান্ডমার্কটা ঠিক করে রাখতে হবে যে আমরা আসলে কারোর থেকে পিছিয়ে নাই, অ্যাটলিস্ট যে দৌড় শুরু করার যে বিন্দুটা আছে সেখানে আমরা সবাই একই বিন্দুতে দাঁড়িয়ে আছি। সুতরাং এই সেলফ কনফিডেন্সটা থাকতে হবে যে আমি আসলে পিছিয়ে নাই। এখন কম পড়া হয়েছে বেশি পড়া হয়েছে সেটা আসলে সাবজেক্টিভ একটা ব্যাপার, ওটা নিয়ে তো কথা বলা যায়, তবে ওটা নিয়ে আমি কথা না বলে অবজেক্টিভ কথাটা বলবো যে 1 মাসে কিভাবে একটা প্রিপারেশন সম্ভব এই লং সিলেবাসে। তো 54টা চ্যাপ্টারের কথা বলেছিলাম, প্রথমেই 54টি চ্যাপ্টারের ক্ষেত্রে পড়বো হচ্ছে সব বইয়ের মেইন বুক। এই মেডিকেল অ্যাডমিশন পরীক্ষাকে কেন্দ্র করে অনেক কোচিং হয়, অনেকে বাসায় পড়ে, অনেকে অনেক ভাইয়া আপুর কাছে পড়ে, অনেকে নানান ভাবে প্রিপারেশন নেয়। তো বাজারে অনেক ধরনের বইও পাওয়া যায়, ভর্তি সহায়িকা, শর্ট টেকনিক, নানান ধরনের বই। কিন্তু প্রথমেই আমাদের যেটা করতে হবে মেইন বই, প্রশ্ন হবে মেইন বই থেকে। সুতরাং আমাদের প্রথমে মেইন বই কেন্দ্রিক প্রিপারেশন নিতে হবে। মেইন বইয়ের পড়া যখন শেষ হবে তারপরে অন্য বই। মেইন বইয়ের পাশাপাশি সহায়িকা রাখা যেতে পারে, তবে কখনোই মেইন বইয়ের বিকল্প কিন্তু কোনো সহায়িকা বই হতে পারে না। সুতরাং মেইন বই ভিত্তিক পড়াশোনা করতে হবে। এখন 1 মাসে তো মেইন বইয়ের প্রত্যেকটা লাইন পড়া সম্ভব না, তাহলে ভাইয়া কিভাবে 1 মাসে আসলে এতগুলা অধ্যায়, এতগুলা সাবজেক্ট
এত এত পড়া, এত এত পড়া কিভাবে পড়া সম্ভব? তো আসলে ভাইয়া এবং আপু, মেইন বইয়ে কিন্তু পড়া অনেক, কিন্তু মেডিকেল অ্যাডমিশনে কিন্তু মেইন বইয়ের প্রত্যেক লাইন থেকে প্রশ্ন আসে না। এবং বিগত বছরের প্রশ্নগুলো যদি আমরা দেখে থাকি তাহলে দেখবো যে প্রশ্ন আসে কিছু নির্দিষ্ট টপিক থেকে, এবং ওই টপিকের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ থেকে, বোল্ড লাইন। আমরা বইয়ে বোল্ড লাইন দেখেছি। বোল্ড লাইন প্রত্যেক বইয়ে, জীববিজ্ঞান বই, রসায়ন বই, পদার্থবিজ্ঞান বই, প্রত্যেক বইয়ের যে রাইটার গুলোর কথা বলেছি সেই রাইটারদের বইয়ের বোল্ড লাইন গুলা সবার এবং আগে পড়তে হবে এবং সব থেকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। যদি মেইন বইয়ের সবকিছু আমরা পড়তে পারি, রিডিং নাও দিতে পারি, ঠিক আছে, তাহলে আমাদের বোল্ড লাইন গুলা কিন্তু কখনোই মিস করা যাবে না। তো বোল্ড লাইন আমরা পড়ে ফেলবই, ইট ইজ এ মাস্ট। এক মাস বোল্ড লাইন পড়বো, কিন্তু আপু ভাইয়া আমরা জানি যে আসলে সব সময় মনে একটা ভয় থেকে যায় যে আসলে যদি না হয়, কিছু যদি চলে আসে বোল্ড লাইনের বাইরে থেকে। আমরা বিগত বছর থেকেও দেখেছি যে কিছু কিছু প্রশ্ন থেকেই যায় যে খুব বইয়ের একদম চিপা চাপা থেকে প্রশ্ন করা হয়। তো এই জন্য আমরা কি করতে পারি, যদি এই জন্য আমরা একটা ট্রিক্স খাটাইতে পারি যে আমরা প্রত্যেক বইয়ে চ্যাপ্টার শেষে এমসিকিউ দেওয়া থাকে। এমসিকিউ অফ চ্যাপ্টার শেষে কিছু এমসিকিউ দেওয়া থাকে। আমরা সবকিছু পড়ি কিন্তু ওগুলা পড়ি না। তো এমসিকিউ গুলা পড়তেই হবে, এই ভুল করা যাবে না। ইসাক স্যারের বই হোক, হাজারীন আক্তারের বই হোক, আজমল স্যারের বই হোক, হাসান স্যারের বই হোক, প্রত্যেক চ্যাপ্টারের শেষে যে এমসিকিউ গুলো আছে সেগুলা অবশ্যই সলভ করতে হবে। কেন সলভ করতে হবে? দেখো, আমরা যখন প্রিপারেশন নিব, আমরা কোশ্চেন সেটার বা প্রশ্নকর্তার মাইন্ডসেট অনুযায়ী পড়াশোনা করব। একটা প্রশ্নকর্তা যখনই প্রশ্ন করতে যাবে, তার চোখে যেগুলা বেশি বেশি বাজবে সেগুলা থেকেই সে প্রশ্ন করবে। এবং সে যদি প্রশ্ন করতেই চায়, সে কিন্তু খুব খুঁজে খুঁজে প্রশ্ন করবে না। নরমালি এটাই হয়। সুতরাং সে যখন দেখবে যে চ্যাপ্টারের শেষে সুন্দরভাবে এমসিকিউ গুলা দেওয়া আছে, সে কিন্তু ওখান থেকে প্রশ্ন করতে পারে। এবং এক সেশনে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে ইসাক স্যারের বইয়ের চ্যাপ্টারের শেষের এমসিকিউ গুলা হুবহু তুলে দেওয়া হয়েছে, এবং অনেকেই ছিল যারা ওই এমসিকিউ গুলা পড়ে গিয়েছে এবং অনেকগুলা আনসার করতে পারছে। সুতরাং এটা সবসময় মনে রাখতে হবে। এবার আমরা চলে আসব আমাদের চতুর্থ পয়েন্টে। চতুর্থ পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, বিগত বছরের প্রশ্ন সলভ করা। আমি সবকিছু পড়ে ফেললাম, কিন্তু প্রশ্ন দেখলাম না যে আগের বছরগুলোতে কিভাবে প্রশ্ন হয়েছে। তো তাহলে যেটা হবে যে আমি জানবই না প্রশ্ন কোন প্যাটার্নে আসতেছে, কোন কোন টপিক থেকে বারবার বিগত বছরগুলোতে প্রশ্ন হয়েছে এবং কোনগুলাতে আমার এমফাসাইজ করা উচিত। সুতরাং এই ভুল কখনো করা যাবে না। বিগত বছরের প্রশ্ন অবশ্যই সলভ করে পরীক্ষার হলে যেতে হবে। পরীক্ষার হলে বিগত বছরের প্রশ্ন সলভ না করে ঢোকা যাবে না, একটা পাপ। সুতরাং অবশ্যই বিগত বছরের প্রশ্ন সলভ করতে হবে। এরপরের পয়েন্ট, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা আমরা অনেকেই মিস করে যাই, যে আমরা সবকিছু পড়ি, বারবার পড়ি, রিভিশন দেই, কিন্তু পরীক্ষা দিতে চাই না। পরীক্ষা দিতে আমাদের প্রচুর অনীহা। তো এইটাও একটা ডেট্রিমেন্টাল স্টেপ। পরীক্ষা দিতে হবে, যা পড়ছি সেখান থেকে আমি কতটুকু আউটপুট দিচ্ছি সেটা খুব গুরুত্বপূর্ণ। আমার ইনপুট ম্যাক্সিমাম, বাট আউটপুট মিনিমাম। এটা মোটেও ভালো কোনো দৃশ্য না, এটা হচ্ছে একটা খারাপ অবস্থা, যে ইনপুট অনেক আউটপুট খুব কম। সুতরাং এই ইনপুট অনেক আউটপুট কম, এই সমস্যার সমাধানই হচ্ছে বারবার পরীক্ষা দেওয়া। এক্সাম এক্সাম এক্সাম, নিজে পরীক্ষা দাও, অন্য কোনো কোচিং এ পরীক্ষা দাও, কোনো ভাইয়া আপুর কাছে পরীক্ষা দাও, নিজের বাসায় আব্বু আম্মুর কাছে পরীক্ষা দাও, বাট এক্সাম এক্সাম এক্সাম, এক্সামের কোনো বিকল্প নাই। এক মাস আছে
যে যত বেশি পরীক্ষা দিবে সে তত বেশি নিজেকে ঝালাই করতে পারবে, নিজের প্রিপারেশন আরো শক্ত হবে, যে যে টপিক থেকে বারবার প্রশ্ন আসছে সেটা তোমার একদম মুখস্থ হয়ে যাবে। সুতরাং এক্সামের কোনো বিকল্প নাই। ষষ্ঠ পয়েন্ট, এই পয়েন্টটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এই পয়েন্টের নাম তোমরা অনেকেই নতুন শুনতে পারো, সাইকোলজিক্যাল ল্যান্ডমার্ক। সাইকোলজিক্যাল ল্যান্ডমার্ক বা মনস্তাত্ত্বিক ল্যান্ডমার্ক। সাইকোলজিক্যাল ল্যান্ডমার্কটা কি? আমার 54টি চ্যাপ্টার আমি কি দেখিয়েছি, হিসাব করে যোগ করে দেখিয়েছি যে আমাদের 3টা যে সাবজেক্ট, জীববিজ্ঞান, রসায়ন এবং পদার্থবিজ্ঞান, সব পার্ট মিলিয়ে হচ্ছে 54টি চ্যাপ্টার। তো 54টি চ্যাপ্টার যেন আমি এই এপ্রিলের প্রথম সপ্তাহে যেদিনই পরীক্ষা হোক সেই পরীক্ষার হলে ঢোকার আগে 54টি চ্যাপ্টার আমি শেষ করেছি, এটা আমার মাথায় থাকতে হবে। সেটা ভালো করে শেষ করেছি, একটু ফাঁকি মেরে শেষ করেছি, বাট 54 সংখ্যাটা যে আমি শেষ করেছি এইটা আমার সাইকোলজিক্যালি বিশ্বাস করতে হবে এবং এই ল্যান্ডমার্কে পৌঁছাইতে হবে। সুতরাং যদি কোনো চ্যাপ্টার এমন থাকে যে আমার খুব কম পড়া হয়েছে, তবুও তার প্রশ্ন দেখে যাইতে হবে, যেন আমার মাথায় এটা থাকে যে আমি 54টি চ্যাপ্টার শেষ করে পরীক্ষার হলে ঢুকতেছি। এই সাইকোলজিক্যাল ল্যান্ডমার্কটা খুব জরুরি, এটা তোমাকে কনফিডেন্স দিবে। তোমার মাথায় যদি এটা ঢুকে যায়, তুমি যদি 4-5টা চ্যাপ্টার না পড়ে যাও, হয়তোবা তুমি চান্স পেয়ে যেতেও পারো, কিন্তু তোমার নার্ভাসনেসটা থাকবে অন্যদের থেকে বেশি, যে আসলে আমি তো একটা চ্যাপ্টার মিস করেছি, আমি তো ওই চ্যাপ্টারটা পড়ি নাই, আমার কি হবে। এই কাজ করা যাবে না। 54টা চ্যাপ্টার চোখ বুলিয়ে যেতেই হবে, সাইকোলজিক্যাল ল্যান্ডমার্কে পৌঁছাইতে হবে, এটা তোমাকে সাইকোলজিক্যালি হেল্প করবে। 7 নম্বর পয়েন্টটা পারহ্যাপস আমার আজকের যে আলোচনা তার সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস, বা আমরা যারা মুসলিম আছি তাওয়াক্কুল বলে একটা শব্দ আছে, বিশ্বাস বা আস্থা, তাওয়াক্কুল, ধৈর্য ধারণ। আমরা যারা ধর্মে বিশ্বাসী তারা জানি যে আসলে আমরা চেষ্টা করতে পারি, কিন্তু ফলাফল দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। তো যদি আমরা সব করলাম, আমরা অনেক পড়াশোনা করলাম, কিন্তু আমার উপর একটা ওভার কনফিডেন্স চেপে বসলো যে না আমি পড়েছি, আমাকে চান্স পেতেই হবে, কিন্তু আমার সৃষ্টিকর্তা জানেন যে এইখানে তোমার জন্য চান্স পাওয়া ভালো নাকি অন্য কোথাও চান্স পাওয়া ভালো। যদি তোমার জন্য মেডিকেল ভালো না হয়, এটা আল্লাহর ফয়সালা, তোমাকে মেনে নিতে হবে, হতাশ হওয়ার কোনো কারণ নাই। একটা কথা আছে, লা তাহজান, হতাশ হইও না। আমাদের হতাশ হওয়া যাবে না। আমরা কি করতে পারি? আমরা 3টা কাজ করতে পারি। পরিশ্রম করতে পারি, এবং এই পরিশ্রম গাইডলাইন অনুযায়ী, অর্থাৎ দিক নির্দেশনা সেই অনুযায়ী পরিশ্রম, এবং সর্বশেষ সেটা হচ্ছে ভাগ্য। পরীক্ষার হলে ঢুকলাম, আমার প্রিপারেশন খুব ভালো, কি হলো আমি সবকিছু গুলিয়ে ফেললাম। কি হলো, একটা এমসিকিউ 23 নম্বর এমসিকিউ দাগাতে গিয়ে আমি 24 নম্বর দাগিয়ে ফেললাম, এবং সেই সিরিয়ালে সবগুলা দাগিয়ে ফেললাম, এবং এর ফলে কি হলো, আমার চান্স হইল না। তো আমি কি করব? আমি কি বাসায় এসে আত্মহত্যা করব? কান্নাকাটি করব? দুনিয়া ছেড়ে ছেড়ে বনবাসী হয়ে যাব? অবশ্যই না। তুমি এক করছো, দিক নির্দেশনা পাইছো, সেই অনুযায়ী পরিশ্রম করছো, কিন্তু তোমার ভাগ্য তোমার সাথে নাই, তোমার কিছু করার নাই, তোমাকে এটা মেনে নিতে হবে, এবং এই মেনে নেওয়া হচ্ছে আমার বড় হওয়ার প্রথম ধাপ। আমাদের হাতে যে 2টা জিনিস আছে, দিক নির্দেশনা আমি পেয়েছি, এবং আমি আমার সাধ্যমতো পরিশ্রম করেছি, কিন্তু আমার ভাগ্য আমার সাথে নাই, এটা মেনে নিতে হবে, এবং এই মেনে নেওয়া হচ্ছে আমার বড় হওয়ার প্রথম ধাপ, এবং এটা আমাদের সামনের পৃথিবীতে, সামনের দুনিয়ায় আমাকে একটা ধৈর্যশীল মানুষ হিসেবে এবং সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে। তুমি বিশ্বাস করো তুমি সফল হবাই যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, ভাগ্যের উপর বিশ্বাস রাখতেই হবে। চিন্তা করো, একজন মেডিকেলে চান্স পাচ্ছে, তুমি পাচ্ছ না,
তো মেডিকেলে চান্স পাওয়া হইলো যে মাঝখানে যে 3 মাস গ্যাপ, সে অনেক খুশি, তার বাবা মা অনেক খুশি। আল্লাহ না করুক কেউ একজন একটা সড়ক দুর্ঘটনায়, বাংলাদেশে অনেক সড়ক দুর্ঘটনা হয়, সড়ক দুর্ঘটনায় সে মারা গেল। এদিকে তুমি মেডিকেলে চান্স পাও নাই, তুমি অন্য কোনো একটা ভার্সিটিতে চান্স পাইছো মোটামুটি ভালো কোনো সাবজেক্টে। তোমার বাবা মা হয়তো বা একটু নাখুশ, তোমার পাশে আশেপাশের প্রতিবেশীরা একটু তোমাকে নিয়ে কথা বলতেছে, কানাকানি হচ্ছে, তোমার খারাপ লাগতেছে, বাট তুমি বেঁচে আছো। এবং তোমার বাবা মা কিন্তু সবসময় চায় যে আমার বাচ্চারা আগে ভালো থাকুক। বাবা মারা রেজাল্ট খারাপ করলে মন খারাপ এজন্যই করে যে তারা তোমার সবচেয়ে ভালোটা চায়। এবং এই জন্যই আমাদের কখনো বাবা মার উপর রাগ করা উচিত না। একটু অভিমান করা যেতে পারে, কিন্তু রাগ কখনো করা যাবে না। কারণ আমরা জানি যে আসলে পৃথিবীতে বেঁচে থাকতে হবে এবং আমাদের জীবন আমাদের হাতে না। আমরা জন্মাইছি আল্লাহর ইচ্ছায়, আমরা মারা যাবো আল্লাহর ইচ্ছায়, এবং মাঝখানে এই যে পরিশ্রমটা করে যেতে পারি, ভাগ্যের মালিক আল্লাহ, এটা সবসময় বিশ্বাস করতে হবে। তো অনেকে হতাশ হয়ে যায়, 1 মাস আছে, আমার কিছু পড়া হয় নাই, সবাই অনেক আগায় গেছে, কোচিং এ ভালো মার্কস আসে না, কিভাবে শেষ করব, কিভাবে কিভাবে এই হতাশার লুপ থেকে বের হয়ে আসব, এই ধরনের নানান চিন্তা আমাদের মাথায় থাকে। তো আমরা কি করতে পারি, এটা আসলে যখন খুব হতাশ লাগবে আমরা কি করব? আমরা আসলে খুব গভীর রাতে তুমি হতাশ, তোমার মাথায় রাজ্যের চাপ, ইচ্ছা যে তুমি মেডিকেলে পড়বে, ডাক্তার হবে, সাদা অ্যাপ্রন গায়ে লাগাবে, তোমার বাবা মার অনেক ইচ্ছা, সে সবাইকে গল্প করে বলবে যে আমার ছেলে অথবা আমার মেয়ে ডাক্তার। তোমার মানব সেবা করার ইচ্ছা, তুমি হালাল পথে রোজগার করতে চাও এবং ডাক্তারি সেই দিক থেকে একটা ভালো অপশন, কিন্তু তোমার মাথায় হতাশা, এবং এতটাই হতাশা যে তুমি কি করবে কিছু বুঝে উঠতে পারতেছো না। তুমি রাতে তাহাজ্জুদ পড়তে পারো, আল্লাহর কাছে একান্ত ভাবে চাইতে পারো, ঠিক আছে? এবং আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে আল্লাহকে অনেক আপন ভাবতে হবে। এইভাবে চাইতে পারো যে আল্লাহ, আমি এই কাজটা করেছিলাম, আপনি সেই জন্য আমাকে এটা দিয়ে দেন, ঠিক আছে? আল্লাহর সাথে এই ধরনের ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করতে হবে, ঠিক আছে? এবং পরিশেষে একটা কথা, যে আমি সবকিছু করলাম, আমি ডাক্তারও হয়ে গেলাম, মেডিকেলে চান্স পেলাম, কিন্তু আমি ভালো মানুষ হইলাম না, আমি সৎ পথে থাকলাম না, তো আসলে এই সবকিছুর তো আসলে কোনো মূল্য নাই। সুতরাং আমরা যাই করি না কেন, আমাদের উদ্দেশ্য থাকবে সেটার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন, মানুষের সেবা করা। কোরআনে একটি আয়াত আছে যে আল্লাহ বলছেন যে তিনি মানুষের উপর তার সাধ্যের অতীত কিছু চাপিয়ে দেন না। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে, বিশ্বাস করতে হবে, পরিশ্রম করতে হবে, এই সব কিছুর কম্বিনেশনে আমরা ইনশাল্লাহ চান্স পাবো। তো এই ছিল কিভাবে 1 মাসে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন সম্ভব। তো সবার জন্য অসংখ্য দোয়া এবং শুভকামনা। তোমরা তোমাদের লালিত স্বপ্ন এবং তোমাদের বাবা মার লালিত স্বপ্ন পূরণ করো, এই কামনায় আজকে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো বন্ধুদের মাঝে, এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাদের মাদ্রাসা এভরিথিং ইউটিউব চ্যানেলটি।